আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের আজকের এপিসোডে। বরাবরের মতোই বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীকে প্রাধান্য দিয়ে আমাদের আজকের কন্টেন্টগুলো সাজানো। বাংলাদেশ বিষয়াবলীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির তারিখ নিয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন। এছাড়া এই সপ্তাহের আলোচিত ঘটনায় ছিল নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সে বিষয়ে কিছু তথ্য জানাবো। আন্তর্জাতিক বিষয়াবলী অংশে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংক্রান্ত একটি প্রতিবেদন, 97তম অস্কার পুরস্কার এবং খুবই রিসেন্টলি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে যেই ভার্বাল উত্তেজনা বিনিময় হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা উভয় দেশের মধ্যে যে সামরিক শক্তি এবং বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আজকের এপিসোডে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের 107তম পর্বে। আপনাদের সাথে আছি আমি বরাবরের মতোই ইহতিশামুল আলম মারুফ। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আশা করছি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পবিত্র মাহে রমাদানের এই পবিত্র দিনগুলোতে সিয়াম সাধনার পাশাপাশি আপনারা আপনাদের পড়াশোনা এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো দৈনন্দিন জীবনের সেগুলো ভালোভাবে করে যাচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে বলি, লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন কিন্তু আমরা সাধারণত সন্ধ্যার পরে আমাদের টাইম থাকে প্রতি মঙ্গলবারে। তবে যেহেতু রমাদান মাস সেজন্য এই পরিবর্তিত সময়সূচিতে যতদিন রমজান মাস থাকবে ততদিন এই সময় কিন্তু 3:30টার সময় এটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবারে। লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে আমরা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীকে প্রাধান্য দিই, অর্থাৎ প্রতি সপ্তাহের এই দিনগুলোতে ঘটে যাওয়া জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবরগুলো যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবার মতন সেগুলোকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। এবং আমাদের কিছু ফিচার থাকে, স্পোর্টস, তারপরে সায়েন্স, ইতিহাসের পাতায় এই সপ্তাহে এই ধরনের কিছু ফিচারও থাকে। সেই ফিচারগুলোর মাধ্যমেও কিন্তু আমরা অনেক সম্পূরক তথ্য দেওয়ার চেষ্টা করি সংশ্লিষ্ট যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ধাপে, প্রিলিমিনারি থেকে শুরু করে রিটেন, ভাইবা, বিভিন্ন জায়গাতে আপনাকে সেগুলো আপনার প্রস্তুতিকে আরও এক ধাপে এগিয়ে দিতে সহায়তা করে। আমাদের এইটি প্রচারিত হচ্ছে লাইভ ফেসবুক পেজ থেকে, আমাদের যে অফিসিয়াল লাইভ এমসিকিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও। আপনারা যারা আমাকে শুনছেন তারা কিন্তু চাইলে আপনারা এটি শেয়ার করে দিতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আজকের এই দিনে আমার সাথে যুক্ত হয়েছেন। আমাদের প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত এবং এটাও জানিয়ে রাখি যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আমাদের এই উইকলি বুলেটিনের ভিডিও ক্লাস, পিডিএফ এবং নিউজ স্পিকার, যেটি আমরা প্রতিদিন আমাদের পেজে আপলোড করা হয়, দিনের পত্রপত্রিকা পর্যালোচনার বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা একটি পরীক্ষায় অংশ নিতে পারছেন সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে। সেখানে অংশ নিয়ে কিন্তু আপনি আপনার সাধারণ জ্ঞান অংশটুকুকে যাচাই করে নিতে পারছেন। জি, সবাইকে ধন্যবাদ আবারও এবং আহ্বান জানাচ্ছি আমাদের মূল পর্বে। প্রথমেই আমি যেটি হাইলাইটসে বলছিলাম যে আমরা আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে এগুলো কিন্তু প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। বিভিন্ন পরীক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে বা সংগঠনগুলোতে বাংলাদেশ কত সালে যোগদান করেছে কিংবা বাংলাদেশ কততম সদস্য, এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে এবং খুবই রিসেন্টলি বেশ কিছু চাকরির পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করেও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখেছি। সো এই ধরনের কিছু মোস্ট ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ কিছু কোশ্চিন এবং অর্গানাইজেশন, সেগুলোর বাংলাদেশ কবে সদস্য হয়েছে সেটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব। কমনওয়েলথ প্রথমে দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে 18 এপ্রিল 1972 সালে। জাতিসংঘ আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ এটার সদস্যপদ লাভ করে। এছাড়া IMF এর সদস্যপদ লাভ করে 17 জুন 1972-এ। ID এর সদস্যপদ লাভ করে 17 আগস্ট 1972-এ। বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা, যেটার সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1988 সালে। এছাড়া ইউনেস্কো, যেটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা, সেটিতে বাংলাদেশ সদস্য হতে পারে 27 অক্টোবর 1972 সালে। এছাড়া জাতিসংঘের আরও দুটো সংস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইউনিডো এবং UNCTAD। এখানে কিন্তু বাংলাদেশ দুটোতেই 1972 সালের এই দুটো সদস্যপদ লাভ করেছে।
এ ধরনের আরও অর্গানাইজেশন আপনারা দেখতে পাচ্ছেন, ওদের পিডিএফগুলো থেকে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইসলামী সম্মেলন সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব ডাক সংস্থা, সবগুলোই হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ যে অর্গানাইজেশনগুলো, সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যেগুলোর বাংলাদেশ কততম সদস্য, এই বিষয়গুলোও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাতিসংঘের বাংলাদেশ 136তম সদস্য। আইবিআরডি বা পুনর্গঠন এবং উন্নয়নের জন্য যে ইন্টারন্যাশনাল ব্যাংক, সেটির বাংলাদেশ 118তম সদস্য। আন্তর্জাতিক উন্নয়ন সমিতির 109তম, কমনওয়েলথের 32তম, ওআইসিরও 32তম এবং ইন্টারন্যাশনাল যেই ক্রাইম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটার বাংলাদেশ 111তম সদস্য। দুঃখিত। রাইট, সো এইগুলোর ডিটেলস, এগুলো থেকে যেহেতু বিভিন্ন পরীক্ষাতে আসে, আমরা এরকম রিসেন্টলি বিভিন্ন পরীক্ষাতে আসা এবং প্রায় এসে থাকে এ ধরনের কিছু অর্গানাইজেশন এক করে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী আমাদের লিড নিউজে, বাংলাদেশ বিষয়াবলী অংশের। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি সম্প্রতি পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করবার পরেই আসলে যেই গুঞ্জনটি শোনা যাচ্ছিল যে বাংলাদেশের এই যে 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থানে যেই সমস্ত ছাত্র নেতা সমন্বয়করা ইনভলভ ছিলেন, তারা গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে তারা আলাদা একটি রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছেন। সেই দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং এই দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন এই সদ্য পদত্যাগ করা এবং অন্যতম সমন্বয়ক 24 আন্দোলনের, 24-এর অভ্যুত্থানের নাহিদ ইসলাম। এছাড়া সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা আছেন মুখ্য সংগঠক হিসেবে। এই রাজনৈতিক দলটির সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন এবং আরও বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা এই নতুন দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। নতুন দলটির আত্মপ্রকাশে বাংলাদেশের উল্লেখযোগ্য যেই প্রধান রাজনৈতিক দলগুলো, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের রাজনৈতিক মণ্ডলের বিভিন্ন অংশ থেকে এটাকে বেশ ইতিবাচকভাবেই দেখা হচ্ছে এবং যদিও বলা হচ্ছিল যে এই সরকারকে নিরপেক্ষতা নিশ্চিত করবার জন্য যেন সরকারের আদলে থেকে অন্য কোনো রাজনৈতিক দল বিশেষ কোনো সুবিধা না পেয়ে থাকে, সেজন্যই কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়ে এই নতুন রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন নাহিদ ইসলাম। আপনারা জানেন যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারে আরও দুজন, নাহিদ ইসলাম ছাড়া আরও দুজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে ছাত্র সমন্বয়কদের মধ্যে তারা আছেন। একজন হচ্ছেন মাহফুজ আবদুল্লাহ এবং আরেকজন হচ্ছেন আসিফ মাহমুদ। তারা দুইজন আছেন, তারাও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তারা দায়িত্ব পালন করছেন। রাইট, সংক্ষেপে জানিয়ে দিলাম এই বিষয়টা নিয়ে। বাংলাদেশের কিছু টুকরো খবর বাংলাদেশ অংশের। প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমানে দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ। বর্তমানে দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে বর্তমানে হয়েছে 3,45,764 কোটি টাকা, যেটা মোট ঋণের 20.20% এবং 2023 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান প্রকাশ করা হয়েছে। সেখানে 167 দেশের মধ্যে এই সূচকটাকে নির্ণয় করা হয়েছে এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম। বার্ষিক এই সূচকে বিশ্বব্যাপী দেশগুলোর গণতন্ত্রের যেই বিভিন্ন সূচক, বিভিন্ন অবস্থা, সেটার উপরে ভিত্তি করে মূল্যায়ন করা হয় এবং এই সূচকগুলো হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয়তা, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ,
রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। 167টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। আচ্ছা, আরো দুটো খবর রয়েছে আমার হাতে। আখতারুজ্জামান ইলিয়াস এর নাম দিয়ে একটি পুরস্কার রয়েছে, 7ম আখতারুজ্জামান ইলিয়াস সাহিত্য পুরস্কার। এটি দীর্ঘ বিরতির পর এটি চালু হতে যাচ্ছে। এবছর 7ম আখতারুজ্জামান ইলিয়াস কথা সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথা সাহিত্যিক মনিরা কায়েস। তার অনবদ্য সৃষ্টি অন্ধ কুলঙ্গির টিকা ভাষ্য, এই বইটির জন্য তাকে এবছর পুরস্কার দেওয়া হচ্ছে। দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিটেন্সের কারণে দেশে বর্তমানে রিজার্ভ বেড়ে প্রায় 21 বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ করা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি মাসের 20 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ এখন 20.85 বিলিয়ন ডলার, অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাসের কথা বলা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 এটার আলোকে দেশের রিজার্ভ এখন 20.85 বিলিয়ন ডলার বা 2085 কোটি ডলার। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে 26.11 বিলিয়ন বা 2611 কোটি ডলারে দাঁড়িয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সব খবর। সময় হয়ে গেল প্রথম কুইজের। কুইজটি আমি দেখিয়ে দিচ্ছি। 2024 সালের আলোচিত প্রকাশিত সম্প্রতি যেই গণতন্ত্র সূচক, এখানে বাংলাদেশের অবস্থান কততম? আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করি সেগুলোর আলোকেই কুইজ দেওয়া হয়। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি। 2024 সালের এই ডেমোক্রেসি ইন্ডেক্স, এই সূচকে বাংলাদেশের অবস্থান কত? ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের থেকে মূলত এই সূচকটা নির্ণয় করা হয় এবং এই ধরনের জরিপগুলো করা হয়েছে। তো আমি আমাদের সুপ্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষার্থীদের কাছে এটার উত্তর আশা করছি। বিপাশা খান, মাহবুব হোসেন, তারা দুজন সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, উত্তর করেছেন মাহবুব হোসেন, ধন্যবাদ আপনাকে। আমি আরও কিছু উত্তর দেখছি। 2024 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? আমিনুল ইসলাম ফয়সাল উত্তর করেছেন, আবু নোমান উত্তর করেছেন। রাইট। যারা আমাকে শুনছেন নিশ্চয়ই সকলেরই পারার কথা। তাহমিনা ফেরদৌসি মিতু, ওয়ালাইকুম সালাম। আশা করছি আপনি অনেক অনেক ভালো আছেন। মেঘ পল, মিষ্টি রয়। রাইট। প্রশ্নের উত্তরটা অবভিয়াস এবং আপনারা সবাই কারেক্ট অ্যান্সারটাই করেছেন, যেটা মনে হচ্ছে 100তম। 2024 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 100তম। প্রায় 167টা দেশ, যেমনটি বলছিলাম, বিভিন্ন দেশ এবং অঞ্চল নিয়ে এইবারের গণতন্ত্র সূচকটা তৈরি করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে EIU। এই সূচকে বাংলাদেশের অবস্থান 100তম এবং বাংলাদেশের স্কোর হচ্ছে 4.44 আউট অফ 10। বাংলাদেশ 4.44 স্কোর করেছে এবং বাংলাদেশের পজিশন এখন 100তম আউট অফ 167 কান্ট্রিজ অ্যান্ড রিজিয়নস। এবং যেমনটি আমি একটু আগে বলছিলাম যে মোট 5টি বিষয়ের উপর ভিত্তি করে সূচকটি তৈরি হয়েছে। এগুলো হচ্ছে নির্বাচন প্রক্রিয়া এবং বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। যারা যারা কুইজে অংশগ্রহণ করলেন এবং কমেন্টে উত্তর জানালেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের আন্তর্জাতিক অংশে। প্রথমেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে একটা
কম্প্যারিজন এবং সামরিক শক্তি সংক্রান্ত কিছু বিষয়, যদিও কম্প্যারিজনের কিছু নেই, তারা একে অপরের প্রতিপক্ষ নয় এবং এখন পর্যন্ত তারা একে অপরের মিত্রই। তবে খুবই রিসেন্টলি একটা হিটেড কনভারসেশন বিটুইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে মিটিং কক্ষে, এবং সেখানে কিন্তু জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ইউক্রেন কিন্তু আমেরিকার সাপোর্ট পেয়েই, আমেরিকার ভরসাতেই কিন্তু তারা যুদ্ধে জড়িয়েছিল রাশিয়ার মতন একটি পরাশক্তির কাছে, এবং স্পষ্টতই এটি আমেরিকার উপরে পুরোপুরি নির্ভরশীল। আমেরিকার অস্ত্র, আমেরিকার সাপোর্ট, আমেরিকার সহায়তা সব কিছুর উপরেই কিন্তু এই যুদ্ধটি দাঁড়িয়ে আছে। আমেরিকা যদি কোনোভাবে এইটি সরিয়ে নেয় বা বন্ধ করে দেয় সহায়তা, সেক্ষেত্রে পরিস্থিতি রাতারাতি পাল্টে যেতে পারে। তবে যেটি বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত যুদ্ধ বন্ধ করতে চান, তবে এর সাথে তিনি বিগত যেই বছরগুলোতে ইউক্রেনের সহায়তা দেওয়া হয়েছে তার বিনিময়ে তিনি ইউক্রেনের যে খনিজ সম্পদ সেগুলোর ব্যাপারে তিনি একটি চুক্তি করতে চান, যেটি আমেরিকার ফেভারে থাকবে অবশ্যই। এবং এক্ষেত্রে জেলেনস্কি বা ইউক্রেনের যেটি স্ট্যান্ড, তারা বলছে যে তারা যুদ্ধবিরতি ব্যাপারে আশ্বস্ত নয়, কারণ এর আগেও রাশিয়া এ ধরনের কাজ করেছে এবং রাশিয়ার প্রতি তাদের ট্রাস্ট নেই, এবং আসলে চুক্তিটা কী সেই বিষয়টা সম্পর্কে আরও স্পষ্ট এবং আরও বেশি ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে ইউক্রেন এবং জেলেনস্কি। কারণ তারা বলছে যে এর আগে 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া, এবং এখনও তারা বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে যে আমরা যুদ্ধ বন্ধ করে দিব, বাট আমাদেরকে খনিজ তেলের বা খনিজ সম্পদের ব্যাপারে আমাদেরকে সেই পুরোপুরি দিতে হবে। তো এই ধরনের একটি বিষয় নিয়ে কিন্তু মূলত কনভারসেশনটা ছিল। অনেকেই হয়তো খেয়াল করেছেন বিশ্ব মিডিয়াতে এটি প্রচার হয়েছে এবং জেলেনস্কিকে অপমানিত হয়ে বের হয়ে যেতে হয়েছে। শেষ পর্যন্ত এটি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটি এখন দেখার বিষয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্টারেস্টিং একটা করেছি যে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং, সেটা অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের অবস্থান কোথায়। যেখানে যুক্তরাষ্ট্র প্রথম, সেখানে ইউক্রেনের অবস্থান 18তম এবং 2 লাখ সক্রিয় কর্মী রয়েছে ইউক্রেনের, বিপরীতে যুক্তরাষ্ট্রে রয়েছে 14 লাখ। এছাড়া হেলিকপ্টার, ফায়ার এয়ারক্রাফট, নৌবহর শক্তি, এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন কোনোটাতেই আসলে ধারে কাছে নেই ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের, এবং স্পষ্টতই যুক্তরাষ্ট্রই এই যুদ্ধটিকে টিকে রেখেছে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা উপরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা টিকে রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র অনেকটা একরোখাভাবে নিজেদেরকে জেলেনস্কির উপর থেকে সাপোর্ট প্রত্যাহার করে নিলেও ইউরোপ কিন্তু বলছে যে তারা জেলেনস্কির পাশে থাকবে। সো এই জায়গাতে কি হচ্ছে সেটি আসলে সামনের সময় বলে দিবে কি পরিণতি বরণ করতে যাচ্ছে ইউক্রেন। চলে যাচ্ছি নেক্সট একটা টপিকে, অস্কার পুরস্কার নিয়ে কথা বলবো। বর্তমান বিশ্বের চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক একটা পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। 1929 সালের 16 মে অস্কারের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয়। সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, আরও দেখতে পাচ্ছেন সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা সহ ইত্যাদি বিভিন্ন রকমের ক্যাটাগরিতে। অস্কারের নমিনেশন প্রক্রিয়াটা 1935 সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপার্স। 2013 সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নোকিয়া থিয়েটারে অস্কার পুরস্কার প্রদান করা হয়। এবারের এই পুরস্কার বিতরণটা, যেটা 3 মার্চ 2025 তারিখে এসেছে বিজয়ীদের নাম, সেটি হচ্ছে কিন্তু 97তম অস্কার পুরস্কার। সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে অ্যানোরা, যেটি মূলত একটি সেক্স ওয়ার্কারদের জীবনের উপর নির্মিত একটি ফিল্ম। এই ছবিটা প্রায় 5টা ক্যাটাগরিতে অস্কার পুরস্কার জিতেছে। এছাড়া দ্য ব্রুটালিস্ট, উইকেড, এমিলিয়া পেরেজ এবং
ডুন পার্ট 2 দুটো করে ক্যাটাগরিতে অস্কার পুরস্কারে ভূষিত হয়েছে। এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন 97th একাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট পিকচার ডিরেক্টর শন বেকার, এছাড়া অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রডি, অ্যাক্ট্রেস মাইকি ম্যাডিসন ইত্যাদি আরও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কারগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রাইট, চলে যাচ্ছি কিছু আচ্ছা, আরেকটি লিড নিউজ রয়েছে, বড় খবর রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব ভার গ্রহণ করতে যাচ্ছেন মাসাতো কান্দা। স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার মধ্যে অন্যতম হচ্ছে এডিবি। গত সোমবারে আনুষ্ঠানিকভাবে 11তম সভাপতি হিসেবে এই দায়িত্বটি তিনি গ্রহণ করেছেন। সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এডিবির ব্যাপারে কিছু মৌলিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এই থ্রুতে। এডিবির পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটি 1966-এ প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 31টি, বর্তমান সদস্য 69টি। সর্বশেষ সদস্য ইসরায়েল, যেটি রিসেন্ট ফেব্রুয়ারিতেই তারা সদস্য হয়েছে, এবং বাংলাদেশ এই এডিবির সদস্যপদ লাভ করে কিন্তু 1973-তে। সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকেই। নতুন যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তার নাম হচ্ছে মাসাতো কান্দা। আরেকটি খবর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। নাইল বারগুতি, অনেকেই নাম শুনেছেন। নাইল বারগুতি হচ্ছেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো একজন রাজনীতিক। ফিলিস্তিনি বন্দীদের ডিন বা প্রধান হিসেবেও তাকে পরিচয় করে দেওয়া হয়। বয়স আর দুঃসহ কারাজীবনে অনেকটা নাজুক হয়ে পড়া এই নাইল বারগুতিকে মুক্তি দিয়েছে সম্প্রতি ইসরায়েল। তিনি প্রায় 45 বছর ইসরায়েলি কারাগারে ছিলেন। এর মধ্যে একটানা ছিলেন 34 বছর, এবং এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে গেছে। বারগুতি আবু আল নূর নামে ফিলিস্তিনিদের কাছে পরিচিত। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও কিন্তু তিনি। রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে 1957 সালের 23 অক্টোবর জন্মগ্রহণ করেন বারগুতি। ফিলিস্তিনি ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে তার জন্ম। রাইট, কিছু টুকরো খবর জানিয়ে দেই। 2025 সালে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3 ও 4 এপ্রিল। থাইল্যান্ড, বাংলাদেশ ও ভারত ছাড়াও এই সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাইট, রেডিও বেগম আফগানিস্তানের একটি রেডিও স্টেশন। আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। তালেবান সরকার ক্ষমতা দখলের পর এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, তবে অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের অপব্যবহার করার অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তালেবান। সম্প্রতি সেটি পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া তুরস্কের যে বিদ্রোহী গোষ্ঠী, তুরস্কের যে 85 মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে প্রায় 20% হচ্ছে কুর্দি জনগোষ্ঠী। এই কুর্দি জনগোষ্ঠী তাদের যেই সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে, যার সাথে তুরস্কের গভর্নমেন্টের দীর্ঘদিন ধরে সংঘাত চলমান রয়েছে এবং এখন পর্যন্ত সেই 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা মূলত কুর্দিদের জন্য একটা জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কাজ শুরু করছে। তবে এই 4 দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতির ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। এই সপ্তাহের দিবস প্রতিপাদ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় ভোটার দিবস 2 মার্চ, প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। বর্তমানে কিন্তু বাংলাদেশে ভোটারের সংখ্যা 12,37,32,274 জন। এর মধ্যে নারী ভোটার 6,03,00,000 এবং পুরুষ ভোটার 6,33,00,000।
এছাড়া তৃতীয় লিঙ্গ বা হিজড়া পরিচয় ভোটার আছেন 994 জন। আরেকটি দিবস রয়েছে বিশ্ব প্রোটিন দিবস, যেটা 27 ফেব্রুয়ারিতে পালিত হয়। আরেকটা রয়েছে বিশ্ব বন্য প্রাণী সংরক্ষণ দিবস, এটি 3 মার্চ পালিত হয়। বন্যপ্রাণী সংরক্ষণের অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন, এই থ্রুতে এই প্রতিপাদ্য দিবসটি পালন করা হচ্ছে। 2013 সালের 23 ডিসেম্বর জাতিসংঘের 68তম সাধারণ পরিষদের অধিবেশনে 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। রাইট, এবারে চলে যাচ্ছি সায়েন্স অ্যান্ড টেক নিউজে। সায়েন্স অ্যান্ড টেক নিউজে আমার হাতে দুটো খবর রয়েছে। প্রথমে হচ্ছে প্ল্যানেটারি প্যারেড, বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাচ্ছে সৌরজগতের 7টি গ্রহ। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ। সৌরজগতের যে 7 গ্রহ এক কাতারে এসেছে সেগুলো হলো মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি। এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে এই শনি গ্রহটি দেখা বেশ কঠিন হয়ে যাবে। তবে ইউরেনাস এবং নেপচুনকে দেখতে হলে টেলিস্কোপের প্রয়োজন হবে। সো প্ল্যানেটারি প্যারেড খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সৌরজগতের 7টা গ্রহ এক কাতারে চলে এসেছে। এরপরে যেই আরেকটা ফিচার সায়েন্স অ্যান্ড টেকের, XCS SET, সম্প্রতি মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স দল ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারগুলোর জন্য এক নতুন নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে। XCS SET নামের এই ম্যালওয়্যারটি প্রথম শনাক্ত হয়েছিল 2020 সালে। সাধারণত ম্যাক অপারেটিং সিস্টেমে ভাইরাস প্রোটেকশন অনেক বেশি থাকার একটা ব্যাপার ছিল। সো এটা বলা হচ্ছে যে এই ম্যালওয়্যার যেটি নতুন আবিষ্কৃত হয়েছে, এটি সবচেয়ে বিপজ্জনক দিক হলো হ্যাকারের মাধ্যমে অন্যান্য ক্ষতিকারক অ্যাপ তৈরি করতে পারে এবং সেগুলো ম্যাক অ্যাপ স্টোরের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, চলুন এবারে সংক্ষেপে দেখে নিই স্পোর্টস নিউজ। এসএ গেমসের খবর। প্রায় 5 বছর পর দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের আসর বসতে যাচ্ছে পাকিস্তানে। আগামী বছরের 23 থেকে 31 জানুয়ারি এটি অনুষ্ঠিত হবে এই গেমসটা, এবং লাহোর, ফয়সালাবাদ, ইসলামাবাদ এই 3টি শহরে অনুষ্ঠিত হবে এবং 26টি ইভেন্টও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে কিন্তু এই এসএ গেমস এটি আখ্যায়িত। এখানে বিভিন্ন ধরনের গেমস, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, আর্চারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তাইকোয়ান্ডো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি, রাগবি সহ এই অঞ্চলের জনপ্রিয় সবগুলো খেলাই থাকবে। রাইট, এবার আমাদের শেষ ফিচার আজকের পর্বের, ইতিহাসের পাতায় এই সপ্তাহে। প্রতি সপ্তাহে দিনগুলোতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ দিনগুলো, যেগুলো ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় হয়ে রয়েছে কিংবা ইতিহাসের মোড় পাল্টে দিয়েছে, এরকম কিছু দিনগুলো নিয়ে আমরা এই পর্বটি সাজিয়ে থাকি। আজকের পর্বে রয়েছে এরকম কিছু দিন, যেমন 4 মার্চ 1789 সালে মার্কিন সংবিধান কার্যকর হয়েছিল। 1787 সালের 17 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং 2 বছর পর 1789 সালের 4 মার্চ থেকে এটি কার্যকর করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত 50টি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা এবং 5টি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। আর 2 মার্চ 1956 সালে মরক্কো থেকে ফ্রান্সের স্বাধীনতা পুনরুদ্ধার। মরক্কো ছিল উত্তর আফ্রিকার একটি স্বাধীন এবং আরব রাষ্ট্র। এর রাজধানী রাবাত। পূর্বে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং রাবাত ভূমধ্যসাগরে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর, স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। এর দক্ষিণে অবস্থিত পশ্চিম সাহারা। 1956 সালের 2 মার্চ মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমাদের আজকের উইকলি বুলেটিনের মূল সব আয়োজনগুলো শেষ, তবে শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে আরও একটি কুইজ। কুইজটি দেখিয়ে দিব আপনাদেরকে, তবে তার আগে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। 47তম বিশেষ বিষয়ভিত্তিক প্রস্তুতি 90 দিনে আপনি কভার করতে পারছেন। মোট 30টি লাইভ পরীক্ষা থাকবে আগামী 10ই মার্চ থেকে
এই প্রস্তুতিটা শুরু হচ্ছে পরীক্ষাগুলো, এবং এখানে আপনি আর্কাইভের প্রায় 4.5 লাখেরও বেশি প্রশ্নের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং একটি প্রিমিয়াম প্যাকেজে আপনি সকল চাকরির প্রশ্ন নিতে পারবেন। এছাড়া অ্যাওয়ার্ড ম্যানিয়া সিজন 11 চলছে, যেটি 28শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে 29শে মার্চ পর্যন্ত। 501 জন বিজয়ী হবেন পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্য থেকে। মোট 34টি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে। পরীক্ষার তালিকা এখানে দেওয়া রয়েছে। চলে যাচ্ছি, আরও কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। বার কাউন্সিলের এক্সাম শুরু হচ্ছে 8ই মার্চ 2025 থেকে। 16টি পরীক্ষা থাকবে মোট, আর প্যাকেজের মূল্য ধরা হচ্ছে 599 টাকা। 47তম বিশেষ প্রস্তুতির বাংলা সাহিত্য প্রস্তুতির নতুন রুটিন, যেটা 11ই মার্চ 2025 শুরু হতে যাচ্ছে। এখানে মোট পরীক্ষা থাকবে 17টি, এর মধ্যে ভিডিও ক্লাসও থাকবে 17টি, এছাড়া অন্যান্য পিডিএফ থাকবে 20টি স্টাডি ম্যাটেরিয়ালস সহ। আচ্ছা, রাইট। জিকেপিডিয়া বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতির নতুন রুটিন, যেখানে লাইভ পরীক্ষা থাকবে 20টি, ভিডিও ক্লাস এবং পিডিএফ 38টি। এটাও কিন্তু আগামী 10ই মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর লাইভ রিটেনের 2022 সাল ভিত্তিক কম্বাইন্ড ব্যাংক নিয়োগ প্রস্তুতি, যেখানে মোট পরীক্ষা থাকবে 42টি, পরীক্ষা শুরু হতে যাচ্ছে 12ই মার্চে। এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে মাত্র 2599 টাকা। রাইট, আমাদের কুইজটি দেখিয়ে দিচ্ছি। এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি দেশ? আমাদের দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তরটি আশা করছি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বর্তমান সদস্য কতটি? দিলরুবা দিনা এবং ঝর্ণা হাসান পাখি। জি হ্যাঁ, আমি একটু অসুস্থ। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব সাবধানে থাকতে। রাইট, নাহিদা আক্তার লিসা, ঝর্ণা হাসান পাখি, আমিনুল ইসলাম ফয়সাল উত্তর করেছেন 69টি, 61 এরকম উত্তর করছেন। মাহবুব হোসেন উত্তর করেছেন। শরীফুল ইসলাম উত্তর করেছেন। অধিকাংশই বলছেন অপশন ঘ এর কথা। রাইট, আমাদের আজকে শেষ কুইজ এটা। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য 69টি। রাইট, এটা নিয়ে কথা বলছিলাম আমরা। নতুন কিন্তু এডিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, এবং এটি সাধারণত কিন্তু জাপান থেকে নির্বাচিত হয়। মাসুতো কান্দা, তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই উইকলি বুলেটিনের 107তম পর্ব শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বে। সবার জন্য অসংখ্য শুভকামনা এবং অসংখ্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।